একটা শক্ত হাতের ঘুষি এসে লাগে কায়ের মুখে। ছিটকে নিচে পড়ে যায় কাই। নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছে কায়ের। হঠাৎ করেই এই আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না কাই। এত কিছুর মাঝে সে যে দরজাটাই লক করেনি সেটাই ভুলে গিয়েছিল। কাই মেঝে থেকে মাথাটা তুলে দেখার চেষ্টা করে সেই মানুষটাকে যে এত সাহস দেখিয়েছে তাকে মারার। কিন্তু মাথা তুলে সামনে মানুষটাকে দেখে খানিকটা দমে যায় কাই। কেউ তখন তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে, যার চোখে এখন তীব্র রাগ ফুটে উঠেছে। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। হ্যাঁ, জাঙ্গুক দাঁড়িয়ে আছে সামনে। আর যদিও ওর কলেজে আসার কথা ছিল না, কিন্তু একটা ইমার্জেন্সির জন্য ওকে ডেকে পাঠানো হয়। সব কাজ সেরে স্টাফ রুম থেকে লাইব্রেরিতে এসেছিল জাঙ্গুক। ওখান থেকে বেরিয়ে ফিরে যাওয়ার সময় হঠাৎ একটা রুম থেকে কান্নার শব্দ শুনতে পায় জাঙ্গুক। কে কাঁদছে তা দেখতেই রুমের দরজা ধাক্কা দেয় জাঙ্গুক। আর সামনের দৃশ্যটা দেখে জাঙ্গুক প্রথমে অবাক হলেও পরক্ষণে জাঙ্গুকের হাতের মুঠো শক্ত হয়ে ওঠে। তখন তের ওরকম কাকুতি মিনতি আর কায়ের থেকে উদ্দেশ্য করে বলা নোংরা কথাগুলো শুনে নিজেকে স্থির রাখতে পারেনি জাঙ্গুক। শেষের কথাটা শেষ করার আগেই কায়ের মুখ বন্ধ করতে প্রহার করে জাঙ্গুক। আর তে সে তখনও তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে। ওর জাঙ্গুককে দেখে মনে হচ্ছে যেন মরুভূমির মাঝে এক ফোঁটা পানি, যার আশা করা যায় না, কিন্তু পেয়ে গেলে বাঁচার আশাটুকু ফিরে আসে। কিছুক্ষণ আগেও তো তে ভেবেছিল তাকে আর কেউ বাঁচাতে পারবে না কাইসারের হাত থেকে, সব শেষ হয়ে যাবে। কিন্তু না, জাঙ্গুক যেন কোনো ফেরেস্তার মতোই সেখানে উপস্থিত হয়েছে তাকে বাঁচানোর জন্য। জাঙ্গুক তের দিকে একবার তাকিয়ে নিচ থেকে তের ওড়নাটাকে কুড়িয়ে তের গায়ে জড়িয়ে দেয়। তে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে। এরই মাঝে কাই মেঝে থেকে উঠে দাঁড়ায় আর জাঙ্গুকের সামনে দাঁড়িয়ে বলে, আরে জাঙ্গুক, তুমি? আসলে এই মেয়েটা না বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই ওকে তখন থেকে বলছি বাড়ি যাও, গিয়ে চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যেতে পারে তো, তাই না? দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। জাঙ্গুক শুধু তাকিয়ে আছে কায়ের দিকে। নিজের রাগকে সংযত রেখে কাটা কাটা ভাবে প্রশ্ন করলো, আপনি এখানে কি করছিলেন কাই? আপনার তো এখানে থাকার কথা নয়। আর তেউকে আপনি এই রুমের মধ্যে এনে দরজা বন্ধ করে বাড়ি যেতে বলছিলেন। ঠিক বিশ্বাস করতে পারলাম না। জাঙ্গুক যে তাকে সন্দেহ করছে তা স্পষ্ট বুঝতে পারছে কাই। তাই এখন বানিয়ে কিছু বলা মানে নিজেকেই ফাঁদে ফেলা। তাই মনে মনে একটা ছক কষে ফেলে কাই। কোনো রকম ভনিতা ছাড়াই জাঙ্গুকের সাথে একটা ডিলের কথা ভেবে নেয়। সেই হিসেবে জাঙ্গুকের হাতটা ধরে একটু সাইডে টেনে নিয়ে গিয়ে জাঙ্গুকের কাঁধে হাত রেখে বলে, দেখো জাঙ্গুক, আমরা ছোটখাটো একটা ডিল করতে পারি। তেউ মেয়েটা খুব সাদাসিধে, ও বাইরে কাউকে কিছু বলবে না আশা করি। সত্যি কথা বলতে মেয়েটাকে আমার বেশ লাগে। হয়তো নিজেকে আড়াল করার জন্য বেশি একটা কথা বলে না, কিন্তু তাও ওর মধ্যে একটা ব্যাপার আছে মানুষকে অ্যাট্রাক্ট করার মতো। বিশেষ করে ওর ফিগারটা। আমি যেদিন থেকে ওকে দেখেছি পাগল হয়ে গেছি। বারবার ওকে কাছে পেতে ইচ্ছে হয়েছে, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজ একটা সুযোগ আমার হাতে আছে। দেখো, তুমিও সেই সুযোগ পেতে পারো। আফটার অল তুমি আমার কলিগ বলে কথা। কথাটা শেষ হতে না হতেই আবারও গালে সজোরে একটা চড় পড়লো কাইয়ের। আবারও অবাক হলো কাই। কাই ভেবেছিল জাঙ্গুক ইয়ং, এ বয়সে প্রায় সবারই রক্ত গরম থাকে, মানে জোশ থাকে। আর সেই জোশের বশেই লোক এরকম কাজ করে থাকে। জাঙ্গুকও হয়তো সেই সব মানুষদের মতোই ওনার তালে তাল মিলাবে, ওনার স্বার্থ হাসিল করতে ওনাকে সাহায্য করবে। কিন্তু ওনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে ওনার গালে চড় বসিয়ে দেয় জাঙ্গুক। জাঙ্গুকের দিকে একবার তাকিয়েই ঢোক গেলে কাই। জাঙ্গুকের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। কাই এমনিতেই কাউকে কখনো ভয় পায় না। জাঙ্গুকের এই রূপ কখনো দেখেনি কাই। এতদিন জাঙ্গুককে বেশ শান্ত স্বভাবেরই মনে করেছিল কাই, কিন্তু আজ জাঙ্গুকের এই রূপ দেখে কাই ভয় পেতে বাধ্য হয়েছে। কায়ের ভয়টা আরো বেড়ে গেল যখন জাঙ্গুক কায়ের শার্টের কলার চেপে ধরে মুখটা তার সামনে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, আর একবারও যদি ওর নাম তোর মুখ থেকে বের হয় তাহলে তোর মুখের এমন অবস্থা করব যে তুই ওর কেন কোনো মেয়ের নামই তোর এই নোংরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবি না। ছি, তোর লজ্জা করে না? তুই না একজন প্রফেসর। আর কি বলেছিলি আমার সাথে ডিল করবি? তাহলে বলে রাখি, আমার কাছে তোর থেকেও ভালো একটা ডিল আছে। যেমন ধর, হয় তুই নিজে গিয়ে তোর নোংরামির কথা বলবি প্রিন্সিপালকে, নাহলে আমি যদি এটা করি তাহলে তোর জন্য খুব একটা ভালো হবে না মিস্টার কাই। জাঙ্গুকের কথাগুলো শুনে মনে মনে একটু ভয় পেলেও সেটা জাঙ্গুককে বুঝতে না দিয়েই মুখে একটা তীর্যক হাসি ফুটিয়ে কাই বলে ওঠে, এইসব ভয় অন্য কাউকে দেখিও জাঙ্গুক, আমাকে নয়। আর কি বললে? আমি না বললে তুমি বলবে? কি বলবে তুমি? কি প্রমাণ আছে তোমার কাছে?
কায়ের মুখে এই কথাগুলো শুনে জাঙ্গুকের ঠোঁটেও একটা বাঁকা হাসি ফুটে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে একটা রেকর্ডিং চালিয়ে দেয়, যেটা শুনে কায়ের মুখে ফুটে ওঠা হাসিটা নিমিষেই উধাও হয়ে যায়। জাঙ্গুকের ফোনে তাদের এতক্ষণ বলা সব কথাগুলোই রেকর্ড করা আছে, কারণ ও বুঝেছিল এরকম একটা প্রশ্নের সম্মুখীন ওকে হতে হবে। তাই তার উত্তর হিসেবে এই রেকর্ডিংটুকুই যথেষ্ট। রেকর্ডিংটা শেষ হতেই জাঙ্গুক বলে ওঠে, তো মিস্টার কাই, এবার আপনি কি করবেন বলে ঠিক করেছেন? সোজা কথায় কাজ না হলে কিভাবে আঙুল বেঁকিয়ে কাজ করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আর দেরি না করে যেটা করতে বললাম সেটা করুন। আমি যখন প্রথম এই কলেজে জয়েন করি তখন আমি একটু নার্ভাস ছিলাম, কারণ শিক্ষকতা অতটা সহজ ব্যাপার নয়। কিন্তু আপনাদের মতো সিনিয়রদের থেকে মনে হয়েছিল আমার এত নার্ভাস হয়ে লাভ নেই। আপনারা তো আছেন, কোনো কিছু জানার থাকলে আপনাদের কাছে জেনে নেব, আপনাদের কাছ থেকে শিখতে পারবো। কিন্তু এখন মনে হচ্ছে আমার নয়, আপনার শেখার প্রয়োজন আছে। কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় সেটাও বোধহয় আপনি জানেন না। দেখো জাঙ্গুক, তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, আর আমি তো এটাই বুঝতে পারছি না তোমার এই মেয়েটার জন্য এত দরদ কেন হচ্ছে। নাকি তুমিও আমার মতো লুকিয়ে লুকিয়ে এই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখছো, ওকে পাওয়ার স্বপ্ন? কথাটা বলে দাঁত কেলিয়ে হাসতে শুরু করে, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকে থাকেনি কায়ের। আরো একটা ঘুষি এসে পড়ে ওর মুখে, আর তারপরেই জাঙ্গুক ওর কলার চেপে ধরে টানতে টানতে নিয়ে যায়। বেরোনোর আগে একবার টের দিকে তাকায় জাঙ্গুক। মেয়েটা গুটিসুটি হয়ে এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। জাঙ্গুক যেন তাকে এভাবে দেখে বুকের ভেতর প্রবল ব্যথা অনুভব করলো। তারপর মুখ ফিরিয়ে বলল, এখানেই থাকবে, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই কাইকে টানতে টানতে নিয়ে যায় প্রিন্সিপাল রুমের দিকে। 45 মিনিট পর ফাইনালি প্রিন্সিপাল একটা ডিসিশন নেন। জাঙ্গুকের কাছ থেকে সমস্ত কিছু শোনার পর প্রিন্সিপাল জেহব অনেকটা অবাক হন। উনি আদৌ কায়ের থেকে এটা আশা করেননি। জেহব কাইকে একজন ভালো মানুষ বলেই জানতেন, কিন্তু এখন জাঙ্গুকের মুখ থেকে সব শোনার পর, শুধু জাঙ্গুকের মুখ থেকেই নয়, জাঙ্গুকের করা রেকর্ডিংটা শোনার পর তিনি প্রচণ্ড রেগে যান এবং ওনাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেন। কাই প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসার সময় এক অদ্ভুত নজরে দেখছিল জাঙ্গুককে। তার অর্থ জাঙ্গুক ভালোই বুঝেছে কাই যে এর প্রতিশোধ পরে নেবে সেটা জাঙ্গুকের আর বুঝতে বাকি থাকে না। কিন্তু এখন আপাতত এইসব ভেবে লাভ নেই। তাই প্রিন্সিপালকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু হঠাৎই মনে পড়ে তের কথা। মেয়েটা তখন একা ছিল। জাঙ্গুক দৌড়ে যায় সে রুমের দিকে। রুমের ভেতরে ঢুকতেই দেখে তে মেঝেতে পড়ে আছে। জাঙ্গুক দৌড়ে ওর পাশে বসে মাথাটা তুলে ধরে, গালে এক হাত দিয়ে ডাকতে থাকে, কিন্তু না, তের কোনো সাড়া নেই। জাঙ্গুক বুঝতে পারলো তে সেন্সলেস হয়ে গেছে, ওর কাছে পানিও নেই। তার উপর ওকে ধরে রাখায় ও এটাও বুঝতে পারলো তের শরীর বেশ গরম, মানে ওর জ্বর এসেছে। আর কোনো উপায় না দেখে ওকে কোলে করেই ওই রুম থেকে বেরিয়ে আসে জাঙ্গুক। কিন্তু বেরিয়েই মুখোমুখি হলো জিমিনের সাথে। জিমিন যেন আটকে যাওয়ার জন্যই এত দেরিতে কলেজে পৌঁছেছে। কিন্তু কলেজে এসে তেকে খুঁজে না পেয়ে ও তেকে ফোন করে, কিন্তু তের ফোন সাইলেন্ট অবস্থায় ওর ব্যাগের মধ্যে ছিল। তার উপর এই ঘটনা। তাই জিমিন তেকে খুঁজতে গোটা কলেজ ক্যাম্পাস চক্কর লাগায়। বটগাছটার নিচ থেকেও ঘুরে এসেছে, এমনকি লাইব্রেরি থেকেও 3 বার ঘুরে এসেছে। লাইব্রেরির ম্যামকেও 3 বারই গিয়ে প্রশ্ন করেছিল যে তে ওখানে এসেছে কিনা, কিন্তু ম্যামের একই উত্তর, আসেনি। তাই জিমিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তে কখনো এরকম করে না। তে যদি বাড়িতে চলে গিয়েও থাকে তবুও জিমিনকে জানিয়ে যাবে। ফোনটাও ধরছে না, ওর কোনো বিপদ হয়নি তো? এসবই ভাবতে ভাবতে ও লাইব্রেরি থেকে বেরিয়ে আসছিল। হঠাৎ একটা রুম থেকে জাঙ্গুককে বের হতে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে জিমিন। আর সব থেকে বেশি অবাক হয় তখন যখন তার চোখ জাঙ্গুকের কোলে থাকা তের উপর পড়ে। তেকে দেখেই বোঝা যাচ্ছে ওর কোনো সেন্স নেই। অবাক হয়ে জিমিন জিজ্ঞাসা করে, তে আপনার, মানে আপনি ওকে এভাবে ধরে আছেন কেন? আর আপনারা এই রুমে বা কি করছিলেন? তেকে এরকম দেখাচ্ছে কেন? ও এভাবে ঘুমিয়ে বা পড়লো কেন? ওর ঘুমটা এত গাঢ় নয় যে কেউ ওকে এভাবে কোলে নিয়ে নেবে আর ও বুঝতেও পারবে না? জিমিনের এত প্রশ্নে জর্জরিত জাঙ্গুক বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বলল, শাট আপ জিমিন, একটু চুপ করবে তুমি? তাহলে আমিও বলার সুযোগ পাবো। আর তুমি এটা বুঝতে পারছো না যে তে ঘুমিয়ে নেই, ও সেন্সলেস হয়ে গেছে? এখন আবার জিজ্ঞাসা করো না কিভাবে হলো, কারণ আমি এখন এত কিছুর উত্তর দিতে পারবো না, পরে সব বলবো। আপাতত আমার সাথে এসো। কথাটা বলেই একটু এগিয়ে যায় জাঙ্গুক। জিমিন পেছন থেকে আবার জিজ্ঞাসা করে, কিন্তু কোথায় স্যার? আর আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমরা কলেজের পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব, আর প্রশ্ন না করে চুপচাপ আমার সাথে এসো। জাঙ্গুক আর দাঁড়ায় না, কলেজের পেছনের গেটের দিকে এগিয়ে যায়। জিমিনও জাঙ্গুকের পেছনে পেছনে যায়।
আসলে থেকে এই অবস্থায় সামনে দিয়ে নিয়ে গেলে অনেকের কাছে তার দৃষ্টিকটু লাগতো। হ্যাঁ, কলেজে হয়তো গুটি কয়েক স্টুডেন্ট আছে, কিন্তু কথা ছড়াতে বেশি সময় লাগে না। এমনিতেই কিছুক্ষণ আগে যখন কায়ের কলার ধরে ওভাবে টানতে টানতে নিয়ে গেছিল জাঙ্গুক, তখনই কয়েকজন ওদের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। তাই জাঙ্গুক পেছনের গেট দিয়ে যাওয়াটাই ঠিক বলে মনে করে, কারণ তের দিকে কেউ আঙুল তুলুক বা তেকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলুক সেটা জাঙ্গুক চায় না। পেছনের গেটের কাছে জিমিন থেকে ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্গুক তার গাড়িটা নিয়ে আসে। তারপর থেকে সযত্নে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিয়ে জিমিনকে পাশে বসতে বলে। জিমিন বসলে জাঙ্গুক গাড়ি নিয়ে এগিয়ে যায় তের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎই কি মনে করে গাড়ি ইউটার্ন নিয়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যের দিকে রওনা হয়। জিমিন তো জাঙ্গুকের দিকেই তাকিয়ে আছে। ওর মনে অনেক প্রশ্ন, কিন্তু কিছু জিজ্ঞাসা করতে পারছে না। মাঝে মাঝে একবার করে নিজের বোতল থেকে তের চোখে মুখে পানি দেয়। তে মাঝে একবার চোখ খুলেছিল, কিন্তু জ্বরের কারণে ও বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারেনি, আবারও সেন্সলেস হয়ে যায়। জাঙ্গুকের ফ্ল্যাটের সামনে আসতেই জাঙ্গুক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে তেকে আবারও কোলে তুলে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। আর জিমিনও পেছনে পেছনে যায়। জাঙ্গুক নিজের রুমে তেকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর ফোন বের করে তাদের ফ্যামিলি ডক্টর ভিনসেন্জো আঙ্কেলকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। স্টোরির মাঝখানে বলার জন্য সরি, আসলে এটা বলতে হতো। তোমরা হয়তো কেউ কেউ একটু কনফিউজড, আবার কেউ কেউ ভুলে গেছো। আগের কোন এক পার্টে যেন আমি বোগামকে ডক্টর আঙ্কেল হিসেবে দিয়েছিলাম, মানে জাঙ্গুকের ফ্যামিলি ডক্টর হিসেবে দেখিয়েছি। ইটস মাই মিস্টেক। আমি তখন ভুলে গেছিলাম যে বুগামকে আমি জিমিনের বাবার ক্যারেক্টারে রেখেছি। তাই এখন আমি আবার বুগামকে ডক্টরের চরিত্র থেকে সরিয়ে ভিনসেন্জোকে দিচ্ছি। আশা করি তোমরা বুঝবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। জাঙ্গুক তারপর আলমারি থেকে নিজের একটা শার্ট আর ট্রাউজার বের করে জিমিনকে দিয়ে বলে তেকে যেন চেঞ্জ করিয়ে দেয়, কারণ ওর জামা কাপড়গুলো এমনিতেই হালকা ভেজা। এরকম ভাবে থাকলে জ্বরটা আরো বাড়তে পারে। তুমি চেঞ্জ করাও, আমি বাইরে আছি। কথাটা বলেই দরজা টেনে জাঙ্গুক বাইরে চলে যায়। জিমিন থেকে চেঞ্জ করিয়ে তের পাশে বসে একভাবে তের মাথায় জ্বরপট্টি দিয়ে যাচ্ছে। জাঙ্গুকও তের আরেক পাশে গিয়ে বসে। জাঙ্গুকের উপর চোখ পড়তেই জিমিন প্রশ্ন করা শুরু করে। এতক্ষণ চুপ থাকলেও এখন ওর সব প্রশ্নের উত্তর চাই, না হলে ওর অস্থির মনটাকে শান্ত করতে পারছে না ও। স্যার, আপনি কি দয়া করে এবার আমাকে বলবেন তের সাথে কি হয়েছে? আপনি বা ওই রুমে কি করছিলেন? তে হঠাৎ জ্ঞান হারালো কেন? আমরা কলেজের পেছনের গেট দিয়ে বা কেন বের হলাম? আর আপনি থেকে ওর বাড়িতে না নিয়ে গিয়ে এখানেই বা আনলেন কেন? জিমিন উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করতেই থাকে। জাঙ্গুক কিছুক্ষণ জিমিনের দিকে তাকিয়ে থেকে বলা শুরু করে কলেজে ঠিক কি কি ঘটেছিল, কি করে জাঙ্গুক ওই রুমে গেল। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলো, দেখো জিমিন, এই ঘটনাটাতে ভীষণ ভয় পেয়েছিল, তার উপর অনেকক্ষণ কান্নাকাটি করেছে। আর কলেজে আসার সময় হয়তো ও একটু ভিজে গিয়েছিল, তার জন্য জ্বরটা এসেছে আর ও সেন্সলেস হয়ে গেছে। আর কলেজের পেছনে গেট দিয়ে না আসলে যে কজন বাইরে ঘোরাঘুরি করছিল তারা থেকে ওই অবস্থায় দেখলে কিছু উল্টোপাল্টা ভাবতো, কারণ তার কিছুক্ষণ আগেই আমি সামনের করিডোর দিয়ে কাইকে নিয়ে গেছিলাম প্রিন্সিপালের কাছে। মানুষের মুখে মুখে কথা ছড়াতে কিন্তু বেশি সময় লাগে না, তখন তে আর কলেজে গিয়ে শান্তি পেত না। আর তেকে এখানে নিয়ে আসার কারণ আমি চাই না তের এই অবস্থা দেখে তের পরিবারের কেউ চিন্তায় ভেঙে পড়ুক। এখন তে সেন্সলেস হয়ে আছে, কিন্তু যখন ওর সেন্স আসবে তখন যদি ওর কাছের মানুষগুলোকে এভাবে ভেঙে পড়তে দেখে তাহলে ও নিজেই ঘটনাটা থেকে বের হতে পারবে না। জিমিন চুপচাপ বসে জাঙ্গুকের কথাগুলো শুনছিল। ওর ভীষণ কষ্ট হচ্ছে তের জন্য, আর রাগও হচ্ছে কাইসারের উপর। এর মাঝেই কলিং বেলের আওয়াজ পেয়ে জাঙ্গুক যায় দরজা খুলতে। দরজা খুলে ভিনসেন্জোকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে জাঙ্গুক। ভিনসেন্জো কিছুক্ষণ হলো তেকে দেখে বেরিয়ে এসেছেন। এখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। জাঙ্গুকই বানিয়েছে। জিমিন তের কাছে আছে। এতক্ষণ জাঙ্গুক ওনাকে কলেজের ব্যাপারটা খুলে বলে, আর হঠাৎ করে জ্ঞান হারানোর কথাটাও বলে। তারপর জাঙ্গুক ভিনসেন্জোর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভিনসেন্জো চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তারপর বলে, দেখো জাঙ্গুক, তোমাকে আমি সেদিনই বলেছিলাম মেয়েটি ভীষণ দুর্বল, তার উপর এরকম একটা শখ। ও হয়তো এসব আশাই করেনি, ও ভীষণ ভয় পেয়ে আছে। তার উপর তুমি বলছো ও বৃষ্টিতে ভিজে গিয়েছিল, আর কান্নাকাটি তো আছেই। আমি আপাতত ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওর এখন আপাতত রেস্টের প্রয়োজন। আর হ্যাঁ, ওর সামনে বারবার আজকের কলেজের ঘটনাটার কথা তুলবে না। কি হয়েছে বা কেন হয়েছে এই প্রশ্নগুলো তুমি স্বাভাবিক হলে জিজ্ঞাসা করো, কেমন?
এখন আমি আসছি, কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। জাঙ্গুক মাথা নাড়িয়ে ভিনসেনজোকে দরজা অব্দি এগিয়ে দিতে যায়। দরজার কাছে এসে ভিনসেনজো পিছনে ফিরে নিজের চোখের চশমাটা একটু নামিয়ে নাকের ডগায় রেখে বলে, মেয়েটি কিন্তু বেশ ভালো, তোমার সাথে মানাবেও ভালো। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। গুড চয়েস। কথাটা বলেই ভিনসেনজো একটু মুচকি হেসে বেরিয়ে যান। আর জাঙ্গুক হাঁ করে ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর মাথাটা নামিয়ে নিজেও হেসে ফেলে।